নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার চোখে শেষ কথা। সুভাষদা মানেই আমাদের প্রচুর প্রত্যাশা। আমরা ভাবি সুভাষ শাস্ত্রীর কাছে একটা টেলিফোন করে বা তার কাছে আসলে আমাদের জীবনটাই হয়তো ঘুরে যাবে। সুভাষদার কাছে একটা প্রত্যাশা মানুষের রয়েছে। অনেক অনেক স্বাগত দাদা আপনাকে। প্রত্যাশা পূরণ করার প্রতিনিয়ত প্রচেষ্টা, প্রত্যাশাকে পূরণ করার প্রতিনিয়ত প্রচেষ্টা। কেন কি দেখো, প্রত্যাশা প্রতিদিনের থাকে, একদিনে করে দেবো এরকম তো হয় না, প্রতিনিয়ত একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টার মধ্যে থেকে যাওয়া, এইটাই পথ চলা, মানে এই কোনো মানে অন্তহীন পথ চলা, মানে প্রতিদিনের চলা আমাদের বাঁচার জন্য যা করতে হয়। তো আমার কাছে আমার এই কাজটা বাঁচা মারার প্রশ্ন, ইটস লাইক এ ওয়ার, মানে আমার জীবনের সিংহভাগ দখল করে রয়েছে। মানে খুব ছোটোবেলা থেকে সেই বাবার দোকানের পর থেকে, মাধ্যমিকের পর বাবার দোকানের পর থেকে এই পর্যন্ত টোটালটাই প্রায় 80% আমার এটাই, আর কিছুই যাই না। যাই হোক, তো সেটা একটা পথ চলা। এটাকে তো আর একদিনে মানে কিছু বলে দিলাম হয়ে গেছে বা চলে গেছে এরকম তো নয়। মানে এটাকে চলতে হবে, এটাকে চালাতে হবে, এটা সাথেই বাঁচতে হবে, এরকম একটা সহাবস্থানের মতন অবস্থা। রাশিফলটা বলে নিই আগে, চট করে এই সপ্তাহ রাশিফলটা বলে দিই। লাইভ অনুষ্ঠান হচ্ছে, একটু ফোনে বলে দিয়ে যাতে একটু। হ্যাঁ, এটা লাইভ ফোনের অনুষ্ঠান এবং আপনারা যারা ফোন করবেন, আপনারা জানেন সুভাষদা কিন্তু প্রচণ্ড শরীর খারাপ নিয়ে, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পুরো শ্রাবণ মাসটা আপনাদের সামনে এসেছেন। সুভাষদাকে ডাক্তার বারণ করেছিলেন কথা বলতে, তবুও সুভাষ শাস্ত্রী কিন্তু শ্রাবণ মাসটা মিস করেননি, কারণ আপনারা ডিপ্রাইভড হবেন বলে। তাই সুভাষদা যখন লাইভে আপনাদের আসবেন, আপনারা টেলিফোনে সুভাষদার কাছে চেষ্টা করবেন তাকে একটু তার কথাগুলো প্রম্পট আনসার দেওয়ার এবং তার কথাটা ঠিকভাবে শোনার। কারণ একই প্রশ্ন হয়তো আপনি দুবার তিনবার করে ফেলেন। তো সুভাষদা আগে নিশ্চয়ই উত্তর দিতেন, কিন্তু এখন তার শারীরিক একটু সমস্যা রয়েছে। মেষ রাশির জন্য কর্মযোগ, কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের জন্য ভালো নয়, অর্থ ব্যয়, নিজের শরীর ভালো নয়, সম্পত্তিজনিত অসুবিধে। বৃষ রাশি ব্যবসায় অসুবিধে, মানসিকভাবে চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বিবাহযোগে বাধা। মিথুন রাশির প্রাপ্তি যোগ, নতুন কোনো ভালো সুযোগ আপনার সামনে আসতে পারে। উপার্জন হলে সেটা ব্যয়ের খাতায় যাবে এবং মানসিকভাবে একই রকম জায়গায় মিথুন রাশি রয়েছে। কর্কট রাশি কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ কারোর দ্বারা অপদস্থ হতে পারেন, সম্পত্তি বিক্রি, প্রাপ্তি যোগ। সিংহ রাশি কর্মক্ষেত্রে অসুবিধে, বিদেশ যাত্রার যোগ, কার্যসিদ্ধি, শত্রুতা থেকে সাবধান থাকবেন। হ্যাঁ, সিংহ রাশি নতুন কর্মযোগ, বিদেশ যাত্রার যোগ, কার্যসিদ্ধি, শত্রুতা থেকে সাবধান থাকবেন। কন্যা রাশি মানসিক কষ্ট, প্রাপ্তি যোগ এবং নানা রকমভাবে মেন্টাল আপনি অসুবিধার সম্মুখীন হবেন। সম্পত্তিজনিত বিবাদও কিন্তু থাকবে। তুলা রাশি মানসিক শান্তি, আর্থিক ক্ষতি, প্রেম প্রণয়, মানসিক কষ্ট, নতুন সুযোগ হাতছাড়া হওয়ার যোগ। বৃশ্চিক আর্থিক ক্ষতি, শরীর ভালো নয়, পেটের সমস্যা, মানসিকভাবে ডিস্টার্ব এবং নতুন সম্পর্কের হাতছানি। ধনু কারুর দ্বারা প্রতারিত হওয়ার যোগ, ঋণ শোধ, কোনো জিনিস অনিষ্ট হওয়ার যোগ। আপনি যদি বয়স্ক মানুষ হন, 60 ঊর্ধ্ব হন, নিজের ঘরে কিংবা দুম করে সোজা জায়গায় পড়ে গিয়ে কিন্তু আপনার শরীরে হাড়ে একটা চোট লাগতে পারে, সাবধান থাকবেন এই সপ্তাহে। পড়ে যাওয়ার যোগ, তার মানে পড়ে যাওয়ার যোগ। ধনু বিদ্যে শুভ, হয়রানি শুভ যোগ, ঋণ শোধ কিন্তু পড়ে যাওয়ার যোগ। মকর সুযোগ নষ্ট, হৃষ্টফারা, শত্রুতা বৃদ্ধি, মতবিরোধ। কুম্ভ বিদ্যায় শুভ, শরীর ভালো নয়, আর্থিকভাবে ক্ষতি, সম্পর্কের অগ্রগতি, সম্পর্কটা আগে চলবে। মীন কর্মে অসুবিধা, বিবাহ যোগ, সম্পত্তিজনিত অসুবিধে, সাংসারিক অশান্তি। রাশিফল শেষ। আমরা একটু রিফিলিং এর কথাটা একটু শুনে নিই সুভাষদা আপনার কাছ থেকে। আপনি কি এখন মানে রিফিলিং করছি? চলছে? হ্যাঁ, রিফিলিং করছি, সেটা সব ক্ষেত্রে নয়, একটু স্লো করছি। কিছু মাল অনেকটাই শেষ হয়ে এসছে, কিছু জিনিস 100-150 মতন সেই গত বছরেরটা রয়েছে, কিছু তার সাথে অ্যাড অন হচ্ছে, যাচ্ছে 200 মতন এখনও আমার কাছে। একটা মোটের ওপরে বলতে পারি 200 মতন রয়েছে। একটু কম করছি আঙুলগুলো যাতে একটু বিশ্রাম পায়, একটু ফিডব্যাক হয়ে যায়। আচ্ছা, রিফিলিং এর ক্ষেত্রে কারা যোগাযোগ করবেন? রিফিলিংয়ের জন্যে মূলত 5 বছরের আগে যাদের প্রতিকার তারাই যোগাযোগ করা উচিত। 5-6 বছর হয়ে গেছে। আর যদি 2000 সালের জিনিস থাকে, 96 এলেও সেটাও হয়ে যাবে। বড় বড় জিনিস ছিল তখন, এখন আরও কম্প্যাক্ট হয়ে ছোট হয়ে, কম্পোজিশনগুলো সব চেঞ্জ হয়ে গেছে, তো সেটা আরও ছোট হয়ে গেছে, সেটা আপনার সামনে হবে। আপনি যদি আমার কাছে যদি আমার প্রতিকার 30 বছর আগেও থাকে, সো ইউ ক্যান কাম, রিফিলিং হয়ে যাবে।
শুধু আমি দেখবো ওই ডিভোর্সের মাল বিয়ে করেছেন অন্য কাজে লাগবে না, স্টুডেন্ট টু এডুকেশন রিফিলিং হবে, ব্যবসা করতেন ফিনান্সিয়ালি রিফিলিং হবে, শত্রুতা রিফিলিং হবে, শত্রুতা ছিল সেই রেমেডিটাকে যদি আপনি বলেন যে না এখন হেলথ কিংবা অন্য কনসার্টে রিফিলিং হবে হবে হবে, এটা মামলায় রিফিলিং হবে না, ডিভোর্সে রিফিলিং হবে না, বিয়ের জন্য নিয়েছিলেন রিফিলিং হবে না, পড়াশোনা রিফিলিং হবে, তো হবে না মামলা, ডিভোর্স, বিবাহ। একজন এসেছিল কেউ মারা গেছে, তার সেই প্রতিকারগুলো কি আমার হবে? হবে না। ও যিনি মারা গেছে তার ইনকাম ট্যাক্সের ফাইল বন্ধ হয়ে যায়, মানে রিফিলিং ধরুন আমার প্রতিকার আমার জন্যই হবে, তোমার জন্যই হবে, তোমার প্রতিকার বলছে আমারটা আমার মেয়ের করে দিন, হবে না, হয় না এটা। আচ্ছা একটা টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো দিদি নমস্কার, দাদা আপনাকে নমস্কার। জন্ম তারিখ বলো। হ্যালো, আপনি কে বলছেন? আমি নিপা দাস বলছি। জন্ম তারিখ বলো না, কোথা থেকে জিজ্ঞেস করব না একবার? ছেড়ে দাও, জিজ্ঞেস করো। জন্ম তারিখ বলো। 30 বলো, শুনছি। 30/5/2001। জন্ম তারিখ, সময়টা বলো। সকাল 11টা 30। তোমার ভাই এখন কোনো রকম কাজের কিছু আমি যোগ দেখতে পাচ্ছি না। তোমার এখন 24 বছর বয়স, 24 বছর বয়স। তুমি যদি নিজে 2001 বললে তো, কত বললে? 30/5/2001। হ্যালো, হ্যাঁ 2001। বলছে সাউন্ড দিচ্ছ এখন, বারবার বলাচ্ছ কথা। সকালবেলা 11:30 জন্ম, তোমার সিংহ রাশি, সিংহ লগ্ন। ভালো কিছু আমি উন্নতির যোগ এখন দেখতে পাচ্ছি। নিজে যদি কিছু করো তাহলে কিছু হতে পারে, আর ছোটোখাটো প্রাইভেট কিছু হতে পারে, কিন্তু সরকারি চাকরির কোনো যোগ আমি দেখতে পাচ্ছি না। এইবার বলো কি বলতে চাইছো, বলো। দাদা এটা কি সরকারি চাকরির যোগ আছে? এবার তুমি বলো কি বললাম। আপনি শুনেছেন উনি কি বললেন? এবার তুমি বলো। আপাতত নাই, কত থেকে আছে সেটা জানতে চাইছি। এটা কার ছক? আমার মেয়ের ছক। সরকারি। আমি বড় মেয়ের জন্য গিয়েছিলাম মালদাতে। কোথায় বাড়ি তোমার? এটা ছোট মেয়ের ছক। কোথায় বাড়ি? আমার বাড়ি মালদায়। আচ্ছা, মালদায় বাড়ি তোমার। দেখো, তোমার আপাতত সরকারি চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি না। তোমার মেয়ের যা ছক, ও 2027 সালের পরে যোগাযোগ করবে। 27 যোগাযোগ করবো? 27-এর পরে যোগাযোগ করবে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আমি বলে দিয়েছি, আগেই বলে দিয়েছি, সরকারি চাকরি পাওয়ার, নিজে কিছু করবে না, প্রাইভেটও করবে না, সরকারি চাকরি পাওয়া, এডুকেশন ভালো, সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে আমি কিছু দেখতে পাই 27-এর পরে এন্ডের দিকে যোগাযোগ করবে। হস্তা নক্ষত্র, এই যে নক্ষত্র, এই নক্ষত্র চন্দ্রের নক্ষত্র। একটা টেলিফোন চন্দ্রের যে নক্ষত্র, একটা হচ্ছে ভগবান কৃষ্ণের রোহিণী, 2 নম্বর হচ্ছে হস্তা, ভালো নক্ষত্র মানা হয়, রাজ নক্ষত্র। 3 হচ্ছে শ্রবণা। একটা বছর হচ্ছে মঙ্গলের ঘরে, একটা বছর হচ্ছে শনির ঘরে। শনির ঘরে যেটা বছর শ্রবণা, নাম্বার 22। কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি আরামবাগ থেকে বলছি। আপনি নমস্কার নেবেন, স্যারকে নমস্কার দেবেন। আপনি নাম বলবেন না, তাই তো? হ্যাঁ, তপতি কুমার। জন্ম আরামবাগ তারিখ, থেকে বলছি। জন্ম তারিখ বলো। আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? হ্যাঁ, 18/8/93। 18/8/93। সময়? 4:18 বিকাল। ভুল হয়েছে, একটু ধরো তো। 18/8/93। হ্যাঁ, বিকেল 4:18। হ্যাঁ, ধরো না একটুখানি। আর কোথায় জন্ম? আরামবাগে। 4:18 কত বললো? 4:18 বিকেলবেলা। 18/8/93, 4:18 বিকেলবেলা, আরামবাগ। বিকেলবেলা তো 93 জন্ম। তোমার ছেলের 32 বছর বয়স, এখনো বিয়ের টাইম। এত ছটপট করলে হবে না। সিংহ রাশি, বিয়ের স্থানটা একটু অসুবিধা দেখা যাচ্ছে। চন্দ্র বসে রয়েছে অষ্টমে। ছকটা, তোমার ছেলের ছকটা আমি টিভিতে ফেলছি, টিভিতে তোমার ছেলের ছকটা ফেলছি। দেখো, লগ্ন থেকে অষ্টমে চন্দ্র বসে রয়েছে। চন্দ্র বসে থাকলে তার বিয়ের ক্ষেত্রে দেরি হয়। চন্দ্র যখন কারুর ছকে বিবাহ স্থানে বসে থাকে, মাতৃকারক গ্রহ, তার বিবাহ একটু দেরি হয়। তোমার ছেলের এখন 32। কতদিন দেরি হবে স্যার?
তো তুমি কি মানে বিয়ে দেওয়ার চেষ্টা করছো এখনই, তাই তো? হ্যাঁ, বুঝতে আপনার পেরেছি। কাছে বিয়ের জন্য না, আপনার কাছে ব্যবসার জন্য প্রতিকার নেওয়া হয়েছিল। কিসের জন্য প্রতিকার, কিসের জন্য নিয়েছে বলো না? ব্যবসার জন্য। তো ব্যবসা এখন করছে, ব্যবসা করছে? হ্যাঁ হ্যাঁ, বাহ, মোটামুটি একটু সিরা আমি 23 সালে প্রতিকার নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে 25 সাল ব্যবসা মোটামুটি করছে এখন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক মোটামুটি। আছে, জয় হোক। তুমি স্যার, এখন স্যার, বিয়ে দিতে চাইছো, বলছি দাঁড়াও না। তুমি চাইছো ছেলেকে বিয়ে দিতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। বিয়ে যা দিতে চাইছো, বিয়ে মোটামুটি তুমি 26-এ দিতে পারবে। এই চন্দ্র বসে আছে তো, খুব একটা বাছাবাছি ঘাটাঘাটি করলে জোটককে প্রায়োরিটি দিও, দেখাকে নয়। আমি বলছি না তুমি কুচ্ছিত নিয়ে এসো মানে অপছন্দ করে, সেটা বলছি না। বলছি বিচারকে, জোটককে প্রায়োরিটি আপনার দিও। কাছে আপনার কাছে আমরা প্রতি বছরই যাই। আমি তো বলছি জোটককে প্রায়োরিটি দিও, দেখাকে নয়। কেন অষ্টমে চন্দ্র বসে আছে, তাহলে বিয়ে টিকবে, ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, আর স্যার আর একটা কথা, বলো 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 বলো, চট করে বলো। ছেলের ব্যবসাটা স্যার কি করে একটু ভালো হবে? এখন এরকমই চলবে, সামনের বছর থেকে ভালো হবে। ও করছে, আস্তে আস্তে ব্যবসা করছে, ভালোই করছে, সময় লাগবে একটু। অনেক ধন্যবাদ। আপনি তো নিজেই বলেন যে ব্যবসা আগের থেকে ভালো হ্যাঁ, হয়েছে, আরো কিছুই ভালো করতো হবে। না, হ্যাঁ সময় লাগবে একটু। একদম কিছুই করতো না, ব্যবসা এখান থেকে ব্যবসা করছে। আগামী বুধবার গণেশ চতুর্থী। আচ্ছা, গণেশ চতুর্থীর জন্যে, গণেশের জন্যে যে জিনিসটা করতে হবে, কলা পাতা খুব জরুরি। কলা পাতায় গণেশের মানে থালার উপরে কলা পাতা বিছিয়ে, বম্বে যে গণেশের প্রচুর মন্দির আছে, সিদ্ধিবিনায়ক মন্দির আপনারা জানেন নিশ্চয়ই, খুব ফেমাস মন্দির, ওয়ান অফ দ্য ফেমাস মন্দির টেম্পল ইন ইন্ডিয়া, সিদ্ধিবিনায়ক, বিশাল লাইন হয়। ভগবান গণেশের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে গণেশকে প্রদক্ষিণ যদি আপনি করতে পারেন, গণেশ মূর্তিকে রেখে, এখন সিংহাসন তো এক দেওয়ালের কথা, কী করে প্রদক্ষিণ করি, প্রদক্ষিণ ওটা উপলক্ষ করে সামনে যদি আপনি প্রদক্ষিণ করেন গণেশের সামনে, ভালো ফলে 8 বার প্রদক্ষিণ করতে হয়। কলা পাতায় গণেশ ভগবান সিদ্ধিবিনায়কের ভোগ যে পাত্রে দেবেন তার উপরে কলা পাতা বিছিয়ে দেবেন। কলা পাতা বিছিয়ে আপনি যা 5টা ফল দিন, লাড্ডু তো আপনাকে দিতেই হবে, মোদকও দিতে হয় হ্যাঁ সম্ভবত। মোদক দিতে হবে, লাড্ডু দিতে হবে। যেটা না দিলে সবটাই অসম্পূর্ণ রয়েছে, সেটা হচ্ছে দুব্ব। দুব্ব, একটা গোলাপ আর গেঁদা, এই ফুল মাস্ট। একটা হচ্ছে দুব্ব মানে একাটি দুব্ব মানে গোছা মতন কিছুটা দুব্ব ঘাস। সেটা কি কোনো সংখ্যা আছে? না না না, দুব্বর কোনো সংখ্যা নেই। তুমি আঁটি মতনও দিতে পারো, মানে এতটা মতন, একটা মানে মানে থোকা মতন দুব্ব ঘাস, একটা গোলাপ, সিঙ্গেল গোলাপ। অনেকে গোলাপের মালা পরা করতে পারেন, অসুবিধা, একটা গোলাপ, সিঙ্গেল গোলাপ। আমি যেটা বলছি একদম নেসেসারি নিড বলছি, আপনার কি করলে রেজাল্ট পেতে পারেন। যে ভগবান গণেশকে যে ভোগ দেওয়া হবে সেটা যে পাত্রে দেবো তার উপর কলা পাতা বেছাবো। কলা পাতা যে বিদেশে থাকে নেই, তার জন্য এটা শুনবেনই না, সে শুনতে পারেনি চোয়া শাস্ত্রীর কথা। সিম্পল। যে জোগাড় করতে পারবেন সে আমার কথা শুনতে পেয়েছেন, যে জোগাড় করতে পারবেন না সে শুনতে পারেনি, সে ভগবান তার উপর কৃপা করে, বাদ দিন। কলা পাতা বেছাবো, গোটা ফল দেব, গোটা ফলে সাথে সিদ্ধি দিতে হবে। সিদ্ধি, ভগবান গণেশের পায়ে সিদ্ধি দিতে হবে, মোদক দিতে হবে, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। ফুলের মধ্যে ভগবান পায়ের, ওই ভগবান গণেশের পায়ে ওই দুব্ব ঘাসের গোছা মানে আঁটি, যদি ছোট করে আঁটি বলে, কি বলে এক গোছাকে আঁটি বলি যদি আমি, ওই দুব্ব, গোলাপ আর গেঁদা ফুল, এই 3টে ফুল দিতেই হবে। একটা গোলাপ, দুব্বর একটুখানি একাটি মতন দুব্ব আর গাঁদা ফুল, এটা দিতেই হবে। আর লাড্ডু, মোদক, ঘিয়ের প্রদীপ দিতে হবে, কলা পাতায় দিতে হবে। রইল বাকি প্রদক্ষিণের প্রশ্ন, শুনতে হবে। ফোন হোল্ড করুন যিনি আছেন, আপনিও শুনুন। সেটা হচ্ছে যে ঘরে আমার সিংহাসনে আমি ভগবান গণেশের মূর্তি রেখেছি, কি ঠাকুরের পুজো করে, আমি কী করে প্রদক্ষিণ করব? পারবো না তো করতে। তাহলে কি করব? তাহলে ভগবান গণেশকে ওখানকে আমি মেনে আমি গোল করে 8টা চক্কর কাটবো, প্রদক্ষিণ করব। এই প্রদক্ষিণটা কিন্তু হবে এইরকম, বাঁদিক দিয়ে। কেন বলছি, কেন বাঁদিক দিয়ে কেন বলছি, প্রদক্ষিণটা বাঁদিক দিয়ে করবেন। সিদ্ধিবিনায়কের যে মন্দির ভগবান গণেশের, ওখানে বাঁদিক দিয়ে প্রদক্ষিণ হয়। তো ওই মন্দিরটাকে মাথায় রেখে ঘরে আপনি বাঁদিক থেকে প্রদক্ষিণ করবেন।
আবার যদি জ্যোতিষে আসি তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল হরস্কোপ বাঁ দিক থেকেই করে আমাদের। অ্যান্টি ক্লক প্রদক্ষিণ, হ্যাঁ অ্যান্টি ক্লক প্রদক্ষিণ করবেন, 8 বার প্রদক্ষিণ করবেন গণেশকে সাক্ষী রেখে, মানে মনে রেখে, ভক্তিতে রেখে, আর এইগুলো দেবেন। আর যদি যারা ব্যবসা করছেন, এ তো আর লক্ষ্মী গণেশ পুজো নয়, এটা মানে ওই তোমার ওই হালখাতার পুজো নয়, কিন্তু ভগবান গণেশের পুজো করলে আপনার আর্থিক সিদ্ধি লাভ হবে। ওই সিদ্ধি দুব্বা ঘাসগুলো তুলে রাখতে হবে শুকনো করে, কোনো ডায়েরি কিংবা বইয়ের ভাঁজে রেখে দেবেন। গোলাপ আর একটা গেঁদা আর দুব্বাটা সিদ্ধিটা দেখবেন চ্যাপটা হয়ে গোলাপটা কাগজের গোলাপ হয়ে গেছে। 6 মাস পরে ওই কাগজ রস টেনে নিয়ে কাগজের গোলাপ হবে রেখে দেবেন। ওর সাথে কাঁচা টাকা যদি পান, এখন তো সব ওই ভালো ভালো টাকা বেরিয়েছে, 20 টাকা 10 টাকা দেখতে পাচ্ছি, আবার সেই পেতলের মতন টাকা বড় বড় চাকতি বেরিয়েছে। ওই কয়েন সিঁদুর মাখিয়ে ভগবান গণেশের পায়ে লাল চন্দনও দিতে পারেন, সাদা চন্দন দিতে, রক্তচন্দনও, কিন্তু রক্তচন্দনের টিপ কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দিরে ভগবান সিদ্ধিদাতার কপালে দেয়, সিদ্ধিবিনায়ক মন্দির এটা মানে। এবং কলাপাতা অত্যন্ত গুরুত্ব, ভোগ কলাপাতায় হবে, যার যেমন সাধ্য সেটা হবে, ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। খুব শুভ সূচনা মানা হয়, পিতৃপক্ষের সূচনা এটা হয়ে যাবে। এবং তারপর আমি 1 by 1 তো বলতে থাকবো, সারা মাস ধরে তো আপনাদের বলতে থাকবো কি ঘরোয়া কী করণীয়। ওই ফলগুলো নিজেরাই প্রসাদ হিসাবে ভক্ষণ করবেন। ভগবান সিদ্ধিদাতার সব দিতে হবে তা নয়, নিজেরা নেবেন এবং কিছুটা দিতে। প্রসাদ তো প্রচ্ছন্নতা বিলি করা, প্রসাদ যদি বিতরণ না হয় তাহলে তার প্রচ্ছন্নতা অর্জন হয় না, প্রসাদের যে ফল সেটা অর্জন হয় না। কেউ একটা ফোনে আছে? হ্যাঁ, টেলিফোনে ফোনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, একটু জোরে হবে আওয়াজটা। কি বাবা, আওয়াজটা বাড়াও, বলো। বর্ধমান থেকে ফোন করেছেন, কার সম্পর্কে জানবেন? ডেট অফ বার্থ বলুন। 3/12/94। 3/12/96। দাঁড়া, 94 না 96? 94। 94। 3/12/94। হ্যাঁ। সময়? দাঁড়া, আমি মারিনি তো, আচ্ছা। সময় গেলে কি করে? 3/12/94। সকাল 7টা। দাঁড়াও না, আমি যাইনি দেওয়া। 3/12/94 আমার করার সময় দেবে তো। টাইমটা বলো, সকালবেলা কি বললে? সকাল 7টা। 7টা 2। 7টা শুনতে পাচ্ছি না। আর বর্ধমানে জন্ম? হ্যাঁ, বলো। 3/12/94। এ বাবা, ছকের অবস্থা খুব খারাপ। তোমার ছেলের বিয়ে হলে বিয়ে ভেঙে যাবে গো। হ্যালো, হ্যাঁ। তোমার ছেলের বিয়ে হলে বিয়ে ভেঙে যাবে, বিবাহস্থান ভালো নয়। 94 মানে 31 বছর বয়স, খুব বেশি বয়স হয়নি, কিন্তু বিবাহস্থান ভালো নয়। কি শুনতে পাচ্ছ না? কি উত্তর দিচ্ছ না? চুপ করে বসে আছো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিয়ে হয়েছিল? বিয়ে হবে না, বিয়ে হলে ভেঙে হয়নি, যাবে। দেখাশোনা চলছে। বিয়ে হলে ভেঙে যাবে, কিন্তু বারবার বলে দিচ্ছি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই না? সেটা এখন এখন থেকে সেটাও বুঝবে। কি বলছো? আপনার কাছে যাবো স্যার। কি জন্য আসবে সেটা বলো শুনি। হ্যাঁ, বিবাহের জন্য যাবো। না, বিবাহের জন্য আসবে না। তুমি যদি মেয়ে পছন্দ হয় তাহলে তার জোটক করার জন্য আসবে, নট বিবাহের জন্য আসবে। ভালো করে বোঝো আগে। কথা শুনতে পেলে কি বললাম? আমি বললাম মেয়ে পছন্দ হলে জোটক, তার জন্ম সময় টময় গিয়ে জোটক আমাকে বুকিংয়ে বলবে, জোটক করবো বলে আসবে। ওই ছেলের বিয়ে হচ্ছে না বলে আসবে না, ও সময় লাগতে পারে 1-1.5 বছর। জোটক বিচারের জন্য আসবে। জোটক বিচারের জন্য আসবে, বিয়ের জন্য আসবে না। এই বড় সমস্যা হয়। আপনারা যা আপনাদের বলি, মেয়েদের বিয়ে হচ্ছে না, বড় ছেলেদের বিয়ে আরো বড় সমস্যা, আরো বড় সমস্যা, ছেলের বিয়ে হচ্ছে না। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। আমরা একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি আবৃত্তি কর বলছি, বজবজ থেকে। আবৃত্তি? আবৃত্তি কর? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি আবৃত্তি শিখেছো কোনোদিনও? না স্যার। তোমার নাম, তোমার বাবা মা আবৃত্তি দিচ্ছে, তুমি কোনোদিন আবৃত্তি শেখোনি কেন? না স্যার। অন্যায় করেছো, নিজের নামের উপর সুবিচার করনি ভাই তুমি। আপনি নিজের সম্পর্কে জানবেন? জন্ম তারিখ বলো। না ম্যাম, বরের আমি আমার হাজবেন্ডের সম্পর্কে। বরের বুঝে গেছি তো আমি, তুমি বলো না বরের জন্য। আমি বলি তোমাকে যদি জিজ্ঞেস করছি, আমি বরের ব্যাপারে জানি। জন্ম তারিখ বলো। হ্যাঁ, 11/9/1990। 11/9/1990। টাইম বলো। সকাল 9টা। তুমি আবৃত্তি শেখনি কেন সেটা বলো। কোথায় জন্ম? স্যার ম্যাম, হুগলিতে। হুগলি? হ্যাঁ।
তোমার বাবা মার নাম দিয়ে যে তোমার আবৃত্তি, জীবনে কোনদিন আবৃত্তি শেখোনি, নামের ওপর সুবিচার করতে পারোনি। এখন তোমার স্বামীর ছকে না খুব অবিচার হচ্ছে। এর যা ছক না, এর ধান্দা বন্ধ, ঝাপে লাঠি, ব্যবসা বন্ধ, লস হয়ে গিয়ে শুনতে হবে। আমি আগে বলে নেব, আমি যদি ভুল বলি তুমি বলবে দাদা আপনি ভুল বলছেন, পরিষ্কার বলবে। ওই বললাম তুমি নামের ওপর সুবিচার করনি, আবৃত্তির নাম আবৃত্তি শেখনি। আর তোমার বরের ছকে এখন আমি দেখতে পাচ্ছি শনি সুবিচার করছে না। আচ্ছা তুমি আমার একটা কথা বলবে, তুমি তো বিয়ে করে, মানে বিয়ে যেটা করেছো, আমি আসছি একটু অপ্রাসঙ্গিক কথা বলছি একটা, তোমার বরের তো ব্যবসা করে, তো তোমার বর কি করে? বন্ধ হয়ে যাবে ব্যবসা, কি করে? না স্যার, আমার বর চাকরি করে, সিভিল ইঞ্জিনিয়ার চাকরি করতো। হ্যাঁ, তো চাকরির জায়গাটাই স্যার প্রবলেম হয়েছে, এই জন্যই আর কি, যে চাকরির চোখটা স্যার কেমন রয়েছে এখন, সেই জন্যই জানা কেন চাকরি চ্যুত হতে পারে, মানে কর্মচ্যুত। ব্যবসা করলে বন্ধ হতে পারে, চাকরি করলে চাকরি যেতে পারে এনিমি প্রবলেম থেকে। তুমি প্রেম করে বিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার বরের ছক মাঙ্গলিক, তুমি কি মাঙ্গলিক? তুমি তো নও। না স্যার। আপনারা দেখুন লাইনে রয়েছে, আমি বললাম ব্যবসা করলে ঝাপে লাঠি, ও বলছে চাকরি করে, চাকরি চলে যাবে, মানে ঝাপে লাঠি। ব্যাপারটা যোগফলটা একই হবে, রোজগারটা বন্ধ, ব্যবসা করলে বন্ধ, চাকরি করলে চাকরি চলে যায়, সরকারি চাকরি তো নয়, প্রাইভেট চাকরি। আর এটা হচ্ছে তোমার জন্য ঘাড়ে পড়ছে কেন? তোমার বর মাঙ্গলিক, তুমি প্রেম করে বিয়ে করেছো, আর তুমি নন মাঙ্গলিক। তোমার এই প্রেশার, মানে প্রেশার কথাটা বলাটা অন্যায়, মানে প্রেশার মানে কি, তোমার ছকের যে ওজন এটা বহন করার পক্ষে অসুবিধা আছে। এই ছকটা উইক ছক, তোমার ছকটা ভারী ছক। তুমি প্রেম করে বিয়ে করেছো, তোমার বর চাকরি চলে যাবে, কেতুযুক্ত বৃহস্পতি, এগুলো তো কিছু কাটাওনি, তুমি তো প্রেম করে বিয়ে করেছো। এখন তোমার বরের চাকরি চলে যাবে, কর্মক্ষেত্র নিয়ে দারুণ হয়রানি হতে হবে ওকে। এবার বলো কি বলছো? এরপরে কি তার যোগ রয়েছে স্যার? চাকরির কবে যোগ? হ্যাঁ, আবার গ্যাপ তৈরি হবে, আবার যোগ, এই চাকরি যাবে, দারিদ্র যোগ, এই চাকরি গ্যাপ তৈরি হবে স্যার? মাস চারেক মাস চারেক ধরো। দেখো গ্যাপ আমি বলছি তোমাকে, শোনো, দেখো গ্যাপ কোনো সময় এক্স্যাক্টলি বলা যায় না। গ্যাপ মানে এই প্রেডিকশনটা এক্স্যাক্টলি হবে না। যদি 4 মাস বলি 3 মাসে ফিল আপ হতে পারে, 4 মাস বললে 5 মাসে তুমি পেয়ে যেতে পারো, 1 মাস বাড়তে পারে, 2 মাস কমতে পারে, এটা হতে পারে। এটা একটা সাইকেলিং, এটা একটা সার্কেলের মধ্যে থাকে। তো আমি তোমার ছকে যেটা দেখতে পাচ্ছি, মানে তোমার বরের ছকে যেটা দেখতে, যে ছকটা দিয়েছিল এটা বার্তা, এর কর্মচ্যুত যোগ, ওই ব্যবসা হলে ব্যবসা বন্ধ, চাকরি হলে চাকরি গেল, মানে রোজগারে ভাটা পড়বে, ছেদ হবে রোজগারে, একটা গ্যাপ তৈরি হবে, তারপর আবার পাবে। এখন তুমি আমাকে প্রশ্ন করলে গ্যাপটা কতদিনের হবে? গ্যাপটা মোটামুটি 4 মাস, 1-2 মাস বাড়তেও পারে, কমতেও পারে। আর কিছু? আচ্ছা স্যার, আপনার কাছে কি স্যার গেলে কোনো সুরাহা হবে স্যার? এই চাকরিটা তো চলে যাবে ওর। আচ্ছা, এই চাকরিটা যা সিনারিতে এসে দাঁড়িয়েছে, এটা ঝাপে লাঠি, এটা গেছে, স্যাট ডাউন হয়ে যাবে চাকরিটা। তুমি দেখে নাও 2-3 মাস, তারপরে তুমি নভেম্বরের পরে এসো আমার কাছে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি। দেখো প্রেম করে বিয়ে করেছে, দুটো ও মাঙ্গলিক নয়, আমি কিন্তু ছক দেখিনি। না, আপনি বলে দিলেন যে ও মাঙ্গলিক। হ্যাঁ, কেন বলছি, ওর ছক ভারী ছক, ও প্রেমে তো এসব প্রেমে আর কিবা জাত আর কিবা ছক, যাই হোক। তো দুটো ছকের ও এমনি ভালোভাবে চলবে, মেয়েটা কিন্তু গুণী মেয়ে, কিন্তু হ্যাঁ কি বলছি আমরা, আজকের হাতে সময় নেই, বিদায় নেবার পালা। বিদায় নিচ্ছি আমরা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার চোখের শেষ কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।